অধ্যায়ে ইউনিট 2তে যেটা রয়েছে সেটা হচ্ছে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সেখানে কি আছে, এক্সোজেনিক প্রসেসগুলো তোমাদের রয়েছে, এখানে এন্ডোজেনিক যে প্রসেসগুলো সেগুলো আর নেই, যেটা তোমরা 11-এ পড়ে চলে এসেছো। তো এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি সেই হিসেবে যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই ছিল মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়, যেটা সম্পর্কে ক্লাস কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখে থাকবে। যারা যারা এখনো দেখে উঠতে পারোনি তাদের জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ক্লাসটা দেখে নিও। তার কারণ ওই ক্লাসটা যদি তুমি দেখে নাও, বুঝে নাও পুরোটা, তাহলে আজকের বলা এমসিকিউ গুলোর উত্তর খুব সহজেই তুমি করে নিতে পারবে। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম, তোমাদের এসপি ম্যাম। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেগুলো আজকের উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেবো, তাই সময় নষ্ট না করে মনোযোগ সহকারে অবশ্যই দেখে নাও, প্রয়োজনে নোট ডাউন করে নাও। এখানে তোমাদের মনে করিয়ে দিই যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং কাকে বলবো না, যে প্রক্রিয়ায় বা যে বিশেষ প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থসমূহ ভূমির ঢাল বরাবর পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে কোনো প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, সেই বিশেষ প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এখানে যে কথাটা অবশ্যই বলতে হবে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে, মানে বলতে হবে বা মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে অভিকর্ষজ শক্তির টানে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে। কারণ পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং এর প্রধান ক্রাইটেরিয়াই হচ্ছে অভিকর্ষ বল। সুতরাং এই কথাটাকে কিন্তু অমিট করে দিলে চলবে না, এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। আর তার সঙ্গে সঙ্গে সেটা কিরকম ভাবে আসতে পারে, ধীর হতে পারে, দ্রুত হতে পারে। তাহলে এই কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। এক হচ্ছে আবহবিকারগ্রস্ত পদার্থসমূহ নেমে আসবে ভূমির ঢাল বরাবর এবং সেটা অভিকর্ষজ শক্তির টানে বা অভিকর্ষ বলের টানে। কোনো প্রাকৃতিক শক্তি সেখানে ইনভলভ থাকবে না, থাকলেও সেটা পরোক্ষ তাদের প্রভাব থাকবে, প্রত্যক্ষ কোনো থাকবে না, আর সেটা ধীর প্রভাব হবে বা দ্রুত হতে থাকবে। এটাই হচ্ছে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো আসতে পারে সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শুনে নাও, প্রয়োজনে নোট ডাউন করো। প্রথম প্রশ্ন হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রধান নিয়ন্ত্রক কে? অপশনগুলো শুনে নাও, হিমবাহ, নদী, বায়ু, অভিকর্ষ শক্তি। অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অভিকর্ষ শক্তি, কারণ সংজ্ঞা বলতে গিয়ে তোমাকে প্রথমেই আমি যেটা বললাম যে এটাই হচ্ছে মূল কারণ পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং এর জন্য। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অভিকর্ষ শক্তি। পরের প্রশ্ন, যে প্রশ্নটা এখন বলছি সেটা হচ্ছে ভূমিভাগ থেকে আলাদা হয়ে যাওয়া মৃত্তিকা ও শিলাজাত পদার্থের অভিকর্ষের টানে নিচে পতিত হওয়াকে বলে কি বলে? অপশনগুলো শুনে নাও, আবহবিকার, নগ্নিভবন, ক্ষয়ীভবন, পুঞ্জক্ষয়। আবার প্রশ্নটা শোনো, ভূমিভাগ থেকে আলাদা হয়ে যাওয়া মৃত্তিকা ও শিলাজাত পদার্থের অভিকর্ষের টানে নিচে নেমে আসা, তাহলে অবশ্যই সেটাকে বলা হয়ে থাকে পুঞ্জক্ষয়, কারণ আবহবিকারে কোনো পদার্থের অপসারণ হয়ই না। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ক্ষয়িত হয়ে যায়, নগ্নিভবনের পরে উন্মুক্ত হয়ে পড়ে, নিম্ন স্তরের যে শিলা সেটা উন্মুক্ত হয়ে পড়ে। তাহলে এটা এই যে নেমে আসা, এই প্রক্রিয়াটা হচ্ছে পুঞ্জক্ষয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে পুঞ্জক্ষয়। পরের প্রশ্ন জেনে নাও, পুঞ্জ প্রবাহ ত্বরান্বিত হয় কোথায়, দ্রুত ঘটতে পারে? অপশনগুলো হচ্ছে খাড়া ঢালে, আর্দ্র জলবায়ুতে, দুটো কারণ সঠিক, কোনোটিই নয়। তাহলে এখানে কি হচ্ছে, আমরা বলেছিলাম যে উচ্চ পার্বত্য অঞ্চলে মূলত পুঞ্জক্ষয় বেশি হয়, এর আগের ক্লাসে তোমাদের বলেছি। তাহলে অবশ্যই খাড়া ঢাল একটা ম্যাটার করে, তার সঙ্গে সঙ্গে আর্দ্র জলবায়ু মানে হচ্ছে যেখানে বৃষ্টিপাত বেশি হবে, সেটা আরো দ্রুত ঘটাতে সাহায্য করবে পুঞ্জক্ষয়কে। তাই দুটো কারণই প্রযোজ্য, তাই এখানে সঠিক উত্তর হবে দুটো কারণই সঠিক। এর পরের প্রশ্নটা জেনে নাও, ধস অপেক্ষা পুঞ্জক্ষয়ে দ্রব্য সামগ্রীর গতিবেগ কেমন হয়? অপশন, বেশি হয়, কম হয়, প্রায় একই রকম থাকে, কোনোটিই সঠিক নয়। তাহলে আরেকবার শোনো, ধস অপেক্ষা পুঞ্জক্ষয়ে দ্রব্য সামগ্রিক গতিবেগ কেমন থাকবে? পুঞ্জক্ষয় মানে সেটা ধীরে ধীরে হতে পারে, দ্রুত হতে পারে, কিন্তু ধস মানে দ্রুত হবে, তাহলে এখানে গতিবেগ হবে কম। এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন এবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। পরের প্রশ্ন হচ্ছে ধসের মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কোন কারণে ধস সংঘটিত হয়? অপশনগুলো হচ্ছে পর্বত গাত্রের চাষ, পশুচারণ, অরণ্য ছেদন, সবকটি প্রযোজ্য। তাহলে দেখো মানুষ কি কি কাজ করছে, যে পশুচারণ মানুষই করে থাকে, তারপরে যদি অরণ্য ছেদনের কথা বলি সেটাও মানুষ করছে, পাহাড়ের গায়ে ধাপ চাষ যেটা করছে সেটাও মানুষের দ্বারাই হচ্ছে। তাহলে এখানে সব কারণগুলোই প্রযোজ্য, অতএব সঠিক উত্তর হচ্ছে সবকটি প্রযোজ্য। পরের প্রশ্ন, ভূ আলোড়নজনিত শক্তি যে প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তার করে সেটি হলো, অপশনগুলো শুনে নাও, ক্ষয়ীভবন, চিলেশন, আবহবিকার, ধস। আবার বলছি, ভূ আলোড়নজনিত শক্তি যে প্রক্রিয়া
বিস্তার করে। ভুয়া লড়ানোর ফলে খুব সহজেই যেটা হয় সেটা হচ্ছে ধস, তাই সঠিক উত্তর হবে ধস প্রক্রিয়া। পরবর্তী প্রশ্নে চলে যাই। পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ হলো কোনটা? অপশনগুলো শুনে নাও, এর উত্তরটা কিন্তু তোমরা নিজেরা দেবে। নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, হিমবাহ ক্ষয়, ভূমিধস। এর সঠিক উত্তরটা তোমরা দেবে, তোমাদের জন্য ছাড়া থাকলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পুঞ্জিত ক্ষয় হলো, অপশন শুনে নাও, শিলাচূর্ণের জলীয় বাষ্পে দ্রবীভূত হওয়া, ঢালু অঞ্চলে শিলাচূর্ণের নিচে পতিত হওয়া, শিলাচূর্ণের বায়ু দ্বারা স্থানান্তরিত হয়ে যাওয়া, শিলাচূর্ণের বৃষ্টি দ্বারা স্থানান্তরিত হওয়া। এর সঠিক উত্তর কোনটা হবে? প্রশ্নটা আবার শোনো। পুঞ্জিত ক্ষয় হলো, আমরা আগেই বলেছি যে যেখানে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে আবহবিকারগ্রস্ত শিলাসমূহ, তাহলে এখানে সঠিক উত্তর হবে ঢালু অঞ্চলে শিলাচূর্ণের নিচে পতিত হওয়া। এর পরের প্রশ্ন দেখে নাও। কোন বিষয়টি পুঞ্জ ক্ষয় ঘটাতে সাহায্য করে? অপশান: গাছের আস্তরণ, রুক্ষ শুষ্ক আবহাওয়া, খাড়া ঢালের কোণ, আর ভূকম্পীয় কার্যকলাপ। এইগুলোর মধ্যে কোনটা সাহায্য করে পুঞ্জক্ষয় ঘটাতে? অবশ্যই হবে খাড়া ঢালের কোণ। ঢাল যত বেশি হবে সেখানে পুঞ্জিত ক্ষয় হবে তত বেশি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতে সর্বাধিক পুঞ্জক্ষয় ঘটে কোথায়? অপশানগুলো শুনে নাও। অপশান হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে, গাঙ্গেয় সমভূমিতে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, রাজস্থানের মরুভূমিতে। অবশ্যই সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই দিতে পারবে, কমেন্টে দিয়ে দিও। এটার উত্তরও আমি বলছি না, এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা হলো সেটা যদি ভালো করে শুনে থাকো অবশ্যই উত্তরটা দিতে পারা উচিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভূমির ঢাল অধিক হলে পুঞ্জক্ষয়ের পরিমাণ কি হবে? হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে? এ এবং বি দুটোই। দেখো, যদি ভূমির ঢাল বৃদ্ধি পায় তাহলে পুঞ্জক্ষয় কি হবে? নিশ্চয়ই হ্রাস বৃদ্ধি একসঙ্গে ঘটবে না, তাহলে এ ও বি এটা হবে না। আর পুঞ্জক্ষয় যদি হয় তখন একই থাকবে, সেটাও নিশ্চয়ই নয়, কম নয়। ঢাল যত বেশি হয় পুঞ্জক্ষয় তত বেশি হবে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে। পরবর্তী প্রশ্নটা জেনে নাও। পরের প্রশ্ন হচ্ছে পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি। অপশান: কেন্দ্রাতিক বল, বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি। অবশ্যই সঠিক উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি। পরের প্রশ্ন। পুঞ্জিত ক্ষয় প্রধানত কোন ধরনের অঞ্চলে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়? অপশান: উপকূলীয় অঞ্চলে, মরুভূমি অঞ্চলে, সমতল ভূমিতে, পার্বত্য অঞ্চলে। এটার সঠিক উত্তরও তোমরা দিয়ে দিও কমেন্টে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কর্দম প্রবাহ যে ধরনের একটি প্রক্রিয়া। অপশানগুলো শুনে নাও। দ্রুত প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, স্থির প্রক্রিয়া, কোনোটিই নয়। কর্দম প্রবাহ অবশ্যই এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, তাই সঠিক উত্তর হবে দ্রুত প্রক্রিয়া। পরের প্রশ্ন। শুষ্ক দ্রব্যাদির খুব দ্রুত অবনমনকে বলে? ধস, প্রবাহ, বিসর্পণ, পুঞ্জক্ষয়। শুষ্ক দ্রব্য সেগুলোর যখন দ্রুত অবনমন হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ধস, তাই সঠিক উত্তর হবে ধস। পরের প্রশ্নে চলে যাচ্ছি। অভিকর্ষের টানে মৃত্তিকা ও সূক্ষ্ম পদার্থের ধীর গতিতে পাহাড়ের গা বেয়ে নেমে আসাকে কি বলে? অপশান: শিলা বিসর্পণ, ধস, গালিক্ষয়, মৃত্তিকা বিসর্পণ। তো যেহেতু মাটি নেমে আসছে তাই এই প্রক্রিয়াটাকে, এই বিসর্পণটাকে বলা হবে মৃত্তিকা বিসর্পণ। পরের প্রশ্ন। উচ্চতার সঙ্গে পুঞ্জ সঞ্চালনের সম্পর্কটি কেমন? ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, সমান্তরাল, কোনো সম্পর্ক নেই। অবশ্যই এর সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তার কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে উচ্চতার সঙ্গে, মানে উচ্চতা যত বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে ঢালটাও তত বেশি হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, তখন পুঞ্জিত ক্ষয় বেশি পরিমাণে হবে। তাই এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এটা বাড়লে অন্যটা বাড়বে। উচ্চতা এবং পুঞ্জক্ষয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কালিম্পং জেলায় ধসের প্রধান কারণ কি? অপশান: আর্দ্রতা, ভারী যানবাহন চলাচল, বৃষ্টিপাত, আর ধাপ চাষ। তাহলে আরেকবার প্রশ্নটা শোনো। কালিম্পং জেলায় ধসের প্রধান কারণ কি? কালিম্পং কোথায় রয়েছে? পার্বত্য অঞ্চলে, উত্তর দিকে। তো সেই জায়গায় মূল যে কারণটা সেটা হচ্ছে ধাপ চাষ, মানে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে পদ্ধতিতে চাষ করা হয় সেটাই হচ্ছে মূল কারণ এখানকার ধসের জন্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বলে দিলাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নের জন্য তোমাদেরকে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটি কি দ্বারা প্রভাবিত হয়? অপশান শুনে নাও। মৃত্তিকা, জলবায়ু, মাধ্যাকর্ষণ শক্তি, সবকটি।
তাহলে কিসের জন্য বেশি পরিমাণে হয়ে থাকে, কিসের দ্বারা প্রভাবিত হয়? অবশ্যই সেটা হবে মাধ্যাকর্ষণ শক্তি। যদি তোমাকে এখানে অভিকর্ষ বল বলে তাহলে সেটা সঠিক উত্তর হবে, যদি অভিকর্ষজ শক্তি বলে তাহলে সেটা সঠিক উত্তর হবে। এখানে অপশানে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে তাই এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন জেনে নাও, কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্তিকা প্রবাহ কোন অঞ্চলে বেশি দেখা যাবে? অপশন শুনে নাও। আর্দ্র অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, প্রায় শুষ্ক অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। অবশ্যই বেশি পরিমাণে মৃত্তিকা প্রবাহ দেখা যাবে আর্দ্র অঞ্চলে, কারণ সেখানে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে সঙ্গেই ভূমির ঢাল অনুযায়ী সহজেই মৃত্তিকা প্রবাহ সংঘটিত হতে পারবে, তাই আর্দ্র অঞ্চলে বেশি পরিমাণে হবে। পরের প্রশ্ন হচ্ছে, মৃত্তিকা প্রবাহ দেখা যায় কোথায় দেখা যায়? অপশান ভারতে, পেরুতে, দক্ষিণ আমেরিকাতে, আয়ারল্যান্ডে। সঠিক উত্তর আয়ারল্যান্ডে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন যেটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই নোট ডাউন করে রাখো। মৃত্তিকার সূক্ষ্ম কণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? অপশানগুলো শুনে নাও। মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ, অবস্কর প্রবাহ, ধীর প্রবাহ। অবশ্যই সেটাকে বলা হয়ে থাকবে কর্দম প্রবাহ। সঠিক উত্তর কর্দম প্রবাহ। লাইনটা আরেকবার শোনো। মৃত্তিকার সূক্ষ্ম কণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে, সম্পৃক্ত মানে জলের সঙ্গে পুরো গুলে গেল, তাহলে সেটা কি হবে? কাদার মতন নেমে আসবে, তাই সেটাকে বলা থাকবে কর্দম প্রবাহ। সঠিক উত্তর হচ্ছে কর্দম প্রবাহ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, এই অধ্যায় নিয়ে যে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে তোমার সুবিধা হবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবার চলে যাই পরের প্রশ্নে। অত্যধিক বৃষ্টিপাতের কারণে ধস দেখা যায়, মানে কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। কেরালায়, পরের অপশান নাগাল্যান্ড ও বিহারে, তারপরের অপশান উত্তরাখণ্ডের নৈনিতাল ও সিকিমে, পরের অপশান মিজোরামের আইজলে। তাহলে অত্যধিক বৃষ্টিপাতের কারণে ধস হয়েছিল, যেটা সাম্প্রতিককালেই ঘটেছে, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল এবং সিকিম। এর পরের প্রশ্নটা বলছি, তার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে লাইক করে দাও, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এখন জেনে নাও পরের প্রশ্ন, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করবে, বারবার বলছি। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রায়শই ধসের কারণ হলো, অপশানগুলো শুনে নাও। ঘূর্ণিঝড় ও বজ্রপাত, বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক কৃষিকাজ, খনিজ উত্তোলন। তাহলে কোন অংশের কথা বলছি? ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো, সেখানে প্রায়শই কেন ধস হয়? কারণ হচ্ছে সেখানে যে চাষটা হয়, যে কৃষিকাজটা হয়, সেটা হচ্ছে ধাপ চাষ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অবৈজ্ঞানিক কৃষিকাজ। পরের প্রশ্ন হচ্ছে, শিথিল পদার্থ সমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে কি বলা হবে? অপশান ধস, শিলাপ্রপাত, বিসর্পণ, অবনমন। তাই সঠিক উত্তর হবে বিসর্পণ। তাহলে যখন শিথিল পদার্থ ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয়ে থাকে বিসর্পণ। পরের প্রশ্ন হচ্ছে, বিসর্পণ কত শ্রেণীর হয়? সঠিক উত্তর 2, 3, 4, 5। তাই সঠিক উত্তর হবে 4 ধরনের। বিসর্পণ মূলত 4 ধরনের, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, সলিফ্লাকশন কথার অর্থ কি? অপশান দ্রুত প্রবাহ, ধীর প্রবাহ, মৃত্তিকা প্রবাহ, শিলাখণ্ড প্রবাহ। সলিফ্লাকশন এর অর্থ হচ্ছে মৃত্তিকা প্রবাহ। সঠিক উত্তর মৃত্তিকা প্রবাহ। পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রত্যক্ষ কারণ হলো, অপশানগুলো শোনো। শিলার গঠনজনিত নিয়ন্ত্রক, শিলার স্তরায়ন প্রবেশ্যতা ও তার গঠন, শিলার আর্দ্রতা, ভূমির ঢাল ও মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে ভূমির ঢাল ও মাধ্যাকর্ষণ শক্তি। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন জেলায় ভূমিধস দেখা যায়? অপশান মিরিক, কালিম্পং, কার্শিয়াং, সবকটি। এই সমস্তগুলো যেহেতু উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত, তাই সেখানে সবগুলোতেই ধস দেখা যায়, ভূমিধস দেখা যায়, তাই এটা সঠিক উত্তর হবে সবকটি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। গ্লাইড শব্দের অর্থ হলো, গ্লাইড GLIDE, গ্লাইড শব্দের অর্থ হলো, অপশান শুনে নাও। হড়কে পড়া, ঝুলে পড়া, ধসে পড়া, ধীরে ধীরে নেমে আসা। গ্লাইড হচ্ছে হড়কে পড়া। সঠিক উত্তর হড়কে পড়া। পরের প্রশ্ন, মৃত্তিকা কোনো প্রকার মাধ্যম ছাড়াই সরাসরি উলম্বভাবে নিচে পড়লে তাকে বলা হবে।
মৃত্তিকা কোনো প্রকার মাধ্যম ছাড়া সরাসরি নিচে পড়লে তাকে কি বলা হবে? অপশান: মৃত্তিকা প্রবাহ, মৃত্তিকা স্লাম, মৃত্তিকা প্রপাত, মৃত্তিকা স্খলন। এখানে সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকা প্রপাত। কোনো রকম মাধ্যম ছাড়া যখন সরাসরি নিচে নেমে আসে তখন তাকে বলা হয়ে থাকে মৃত্তিকা প্রপাত। আজকের উপস্থাপনার একদম শেষের দিকের অংশে আমরা এসে গেছি। উপস্থাপনাটা তোমাদের কেমন লাগলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। যে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য ছাড়া রইলো তার উত্তর কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুললে চলবে না। নেক্সট ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, তবেই কিন্তু তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। আজকের উপস্থাপনার সর্বশেষ প্রশ্নটা জেনে নাও। ভূমিধস কথার আক্ষরিক অর্থ হলো, অপশানগুলো শোনো, ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন একটা অপশান, 2 নম্বর অপশান হচ্ছে ভূমিভাগের কোনো অংশের ধীর স্খলন, 3 নম্বর অপশান ভূমির ঢালের পরিবর্তন, 4 নম্বর অপশান পাহাড়ের ঢাল বরাবর জলসিক্ত কণার নিচের দিকে গমন। তাহলে ভূমিধস কথার আক্ষরিক অর্থ হলো কোনটা সঠিক উত্তর সেটা তোমরা কমেন্টে জানিও।